খেলাপি ঋণ আদায় কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন অর্থনীতিবিদরা। নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধানের আগ্রহ শেভরনের। 2050 সাল নাগাদ দেশের বৈদেশিক বাণিজ্য প্রায় দ্বিগুণ হবে প্রত্যাশা নৌ পরিবহন উপদেষ্টার। পায়রা বন্দরে মাস্টার প্ল্যান নিয়ে সেমিনার। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি সারা মেহজাবিন। আর্থিক খাতে উল্লেখযোগ্য সংস্কার হলেও খেলাপি ঋণ আদায়ে কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগই এখন খেলাপি হয়ে পড়েছে। নির্দিষ্ট সময়সীমা না থাকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে সংস্কারের সুফল নিয়ে। এসবের পেছনে সরকারের সদিচ্ছার অভাব দেখছেন অর্থনীতিবিদরা। এমন এক সময়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যখন ব্যাপক অনিয়ম আর লুটপাটে ডুবতে বসেছিল দেশের ব্যাংকিং খাত। সংকট উত্তরণে অভিজ্ঞ অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর থেকে একে একে ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকে পরিচালনা পর্ষদের ব্যাপক রদবদল, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলারের বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নেওয়া হয় বেশ কিছু কার্যকরী পদক্ষেপ। তবে ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সংকট খেলাপি ঋণ আদায়ে কোনো সফলতা নেই সরকারের। হিসেব বলছে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 24.13%। এক বছরের ব্যবধানে বেড়েছে 2,38,000 কোটি টাকা। আমরা যদি এই সমস্যাগুলোকে এক বছরে সমাধান না করতে পারি, তাহলে তো এটা তো অনধিকারভাবে চলতে পারে না, তাই না? এই সমস্যাটাকে তো এখন আমাদের সময় এসছে যে কত দ্রুত আমরা এই যে সংস্কারগুলো কত দ্রুত আমরা করে ফেলতে পারি, যাতে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারে। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে চলতি মে মাসে ব্যাংক অর্ডিন্যান্স অধ্যাদেশ পাশ করে সরকার। এমনকি জানুয়ারি থেকে ব্যাংকের ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার চালু ও প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সংস্কারের রোডম্যাপ ও নির্দিষ্ট সময়সীমা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। প্ল্যান করা উচিত যে এই সময়ের মধ্যে আমরা ব্যাংক ব্যবস্থাটাকে আমরা একটা ত্রিফল করে এই ব্যাংক ব্যবস্থাকে আমরা একটা স্বাভাবিক ব্যাংক ব্যবস্থা এবং যেটা আমাদের বর্তমান পরিস্থিতিতে যে ধরনের ব্যাংক ব্যবস্থা আমাদের দরকার, এই ধরনের একটা ব্যাংক ব্যবস্থা আমরা গড়ে তুলব। সম্প্রতি গভর্নর জানিয়েছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না। তার সাথে সুর মিলিয়ে নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র বলছেন, সংস্কারের সময় লাগবে আরও। টাস্কফোর্স গঠন করেছিল। একটা হলো যে ব্যাংকগুলোর সংস্কারের উদ্দেশ্যে, একগুলো হলো বাংলাদেশ ব্যাংক নিজের সংস্কারের উদ্দেশ্যে, আরেকটা যেগুলো ক্যাপিটাল ফ্লাইট হয়ে বিদেশে চলে গেছে ওগুলো কিভাবে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি। এটা খুব একটা দীর্ঘমেয়াদী প্রসেস। অতএব কোন একটা আউটকাম দেখতে হলে যে পরিমাণ সময় প্রয়োজন, সেই পরিমাণ সময় এই 10 মাসে সৃষ্টি হয়নি। ব্যাংক খাত সংস্কার রাজনৈতিক সরকার করবে এমন কথা গভর্নর ও অর্থ উপদেষ্টা বললেও ব্যাংকিং আইন পরিবর্তন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া এ খাতে উন্নয়ন অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান করতে চায় মার্কিন কোম্পানি শেভরন। এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ আগ্রহের কথা জানান শেভরন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইমরুল কবির। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দেশে দৈনিক 380 কোটি ঘনফুটের বিপরীতে বর্তমানে মিলছে 270 কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যাচ্ছে 185 কোটি ঘনফুট, বাকিটা আসছে আমদানি হয়ে। পেট্রোবাংলার হিসেবে 2018 সাল থেকে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন কমছে। 2018-19 সালে যার পরিমাণ ছিল 961 বিলিয়ন ঘনফুট, 22-23 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 800 বিলিয়নে। এমন পরিস্থিতিতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেয় সরকার। তবে বিদেশি কোম্পানিগুলোর অনাগ্রহের কারণে সেটি এগোয়নি খুব একটা।
তবে এবার বাংলাদেশের সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠান শেভরন। বর্তমানে বাংলাদেশের তাদের পরিচালনায় আছে বিবিয়ানা সহ 3টি গ্যাস ক্ষেত্র। If you convert the amount Chevron Bangladesh is producing every day, if we have to buy LNG the same cost or same amount, Bangladesh government had to spend more than $5 billion annually. বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা। তবে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির জোর দেন তিনি। বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব। যত কম পানি ব্যবহার করা যায় এই উৎপাদন প্রসেসে সেটাকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কিছু কারখানা কিন্তু এগুলো কাজ শুরু করেছে। রেজওয়ানা হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় শিল্প খাতে পানির ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধের ইঙ্গিত দেন তিনি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আগামী 2050 সাল নাগাদ দেশের বৈদেশিক বাণিজ্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার কুয়াকাটায় পায়রা বন্দরের মাস্টার প্ল্যান সম্পর্কিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের মোট আমদানি রপ্তানির প্রায় 93% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়ন ও রপ্তানি খাত সম্প্রসারিত হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, পায়রা বন্দরে ড্রেজিং কিছুটা জটিল হলেও নিজস্ব ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলছে। দ্রুতই এর সমাধান হবে। It takes hundreds of years. Any port you talk about in the world, বলেন আমাকে একজন দাঁড়িয়ে বলেন যে অমুক পোর্টটা 10 বছর তৈরি হয়ে গেছে, except সিঙ্গাপুর, কারণ সিঙ্গাপুরের একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে। ওয়ার্ল্ড ওয়াইড সিঙ্গাপুর ইজ দ্য প্লেস যেটা ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল অ্যাজ এ চোক পয়েন্ট টু গার্ড ইন্ডিয়া দের কলোনি। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই আকর্ষণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে বলা হয়, 20 থেকে 26 জুলাই পর্যন্ত চলা এই সফরে দলটি সাংহাই ও ওয়াংজুতে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছে। 21 জুলাই সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সেমিনার এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ। সেমিনারে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের 100টিরও বেশি চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ক্লিয়ারেন্স না পাওয়ায় শুরু হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ 3-এর কার্যক্রম। ফায়ার সার্ভিসে ক্লিয়ারেন্স না পাওয়ায় সেনা কল্যাণ ভবনে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ 3-এর কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। গেল বৃহস্পতিবার রাতে সেনা কল্যাণ ভবনের 21 তলায় আগুন লাগে। ঘণ্টা খানিক পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ 3। এই বিভাগে 11টি বাণিজ্যিক ব্যাংকের পরিদর্শনের নথি সংরক্ষিত। তবে মুখপাত্রের দাবি, অফিসের আসবাবপত্র আগুনে ক্ষতি হলেও পরিদর্শনের গুরুত্বপূর্ণ কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি। মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় বাংলাদেশ ব্যাংক কোনো তদন্ত কমিটি গঠন করেনি। ফায়ার সার্ভিসের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কাজ করার উপযোগী পরিবেশ রয়েছে, কিন্তু হলো কি, ওই যেহেতু একবার আগুন লেগেছে, হ্যাঁ, অতএব এটা মানে সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা না পাওয়া পর্যন্ত, গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা বৈদ্যুতিক সরঞ্জামগুলো ইউজ করতে চাচ্ছি না। এখন যদি বাই চান্স কোনো ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, এই কারণে। আর ব্যাংক ইন্সপেকশন করা, ডিবিআই 3 আন্ডারে ইন্সপেকশন করা হয়, তাদের কোনো গুরুত্বপূর্ণ নথি ক্ষতির শিকার হয়নি। সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি এদিন ডিএসসিতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন সামান্য কমলেও সিএসসিতে বেড়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে সবকটি সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স 61 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,194 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসসিতে লেনদেন 14 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 180টির, কমেছে 146টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজি বাজার সিএসসিতেও সার্বিক সূচক সিএএসপিআই 146 পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে গত দিনের তুলনায় লেনদেন প্রায় 4 কোটি টাকা বেড়েছে। বিদেশ থেকে ফিরে বেকারত্ব আর হতাশায় দিন কাটছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী 6ঘরিয়া গ্রামের বাসিন্দা মনির হোসেনের। কোনো উপায় না পেয়ে একদিন ইউটিউবে চোখে পড়ে কোয়েল পাখির খামার নিয়ে একটি ভিডিও। বদলে যায় তার জীবনের গতিপথ। মাত্র 500 কোয়েল পাখি দিয়ে শুরু করা খামার এখন তার পরিবার চালানোর পাশাপাশি আশপাশের অনেককে অনুপ্রাণিত করছে। মাসুক হৃদয়ের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 6ঘরিয়া গ্রামের বাসিন্দা মনির হোসেন মাত্র 500 কোয়েল পাখি নিয়ে শুরু করেন ছোট্ট একটি খামার। এখন সেই খামারই হয়ে উঠেছে তার আয়ের উৎস। প্রতিদিন তার খামার থেকে ডিম দিচ্ছে প্রায় 400 কোয়েল পাখি। খরচ বাদ দিয়ে মাস শেষে আয় প্রায় 20,000 টাকা বলে দাবি করেন তিনি। খায়াটা 1,500 পাখি দিয়ে প্রায় 15 থেকে 16,000 টাকা থাকে। এগুলা খরচ মরচ দিয়া যায় কিছু সব। এটা আপনার 500 পাখি খাওয়া দৈনিক 700 টাকার মতন, আর আপনার আমার দৈনিক 500 টাকা থাকতেছে। এদিকে মনিরের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেকেই এখন কোয়েল খামারের দিকে ঝুঁকছেন। আমার পরামর্শে মোটামুটি প্রথম অল্প শুরু করছে, মোটামুটি বেশ ভালো, আস্তে আস্তে বাড়াইতেছে, তো মোটামুটি ভালোই লাভবান হইতেছে। একটি কোয়েল পাখির খামার দিছে, উনি দেখা দেখি এলাকার মধ্যে আরো অনেকে প্রায় এরকম খামার দিচ্ছে। কোয়েলের টিমে নানা গুণাগুণের কথা উল্লেখ করে বিভিন্ন সহায়তার কথা জানালেন প্রাণী সম্পদ সম্প্রসারণের এই কর্মকর্তা। কোয়েলের মাংস, কোয়েলের ডিম, কোয়েলের বিষ্ঠা একই সাথে জৈব সার এবং মাছের খাদ্য হিসেবে বিক্রি করার সুযোগ আছে। এতে করে প্রায় সবকিছু বিক্রি করে একইভাবে অধিক লাভবান হওয়ার সুযোগ বা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ইউটিউবের অনুপ্রেরণা আর নিজের পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন মনির হোসেন। তার এই পথ হতে পারে দেশের হাজারো বেকারের জন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।